দর্শক শুভেচ্ছা দিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের আলোচনায়। দর্শক, আজকে আমাদের সঙ্গে কথা বলবেন আপনাদের অত্যন্ত জনপ্রিয় মুখ, আপনারা যার কথা শুনতে ভালোবাসেন, কর্নেল অবসরপ্রাপ্ত শহীদ উদ্দিন খান। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কেমন ধন্যবাদ। আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ শহীদ ভাই। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, আপনি আপনার দায়িত্ব পালন করেই চলেছেন। গতকাল আপনি অত্যন্ত এখনো ইউ আর হাইলি মর্নফুল, শোকাহত আছেন আপনার মার ১০ম মৃত্যুবার্ষিকী। আমরা দোয়া করছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তিনি যে সন্তানাদি রেখে গেছেন সবাই যেন ভালো থাকেন, আপনিও যেন ভালো থাকুন। না, ধন্যবাদ শহীদ ভাই। ধন্যবাদ। সংগ্রামের কাজ করে যাচ্ছেন। জি, ধন্যবাদ। আর পাশাপাশি আসলে আমি আরো বেশি আপসেট ছিলাম যেহেতু যে ওই দিনই বাংলাদেশে এসে তিনি আমার আপনাদের মা বাপের প্রপার্টির উপরে প্রপার্টির উপরে খাওয়া বিস্তারের চেষ্টা। মাফিয়ার গুন্ডাতন্ত্র, গুন্ডারা বিক্রির নোটিশ দিয়েছে। হুম, আমি স্ট্যাটাস দিয়েছি আপনার কমেন্টসে, আপনার ফেসবুকে, যে এই মাদার অফ মাফিয়ারা অসম্মানের সাথে পৃথিবীর থেকে যাবে। আপনাদের সম্মান, আপনার মা বাপের সম্মান, ইজ্জত, দোয়া মানুষের থাকবে। গুন্ডারা দিলে কি হবে? আর আজকাল তো পুলিশও শোনা গেছে আমাদের দেশের লোক নাই, বাইরের দেশের লোক আছে। অতএব কি হচ্ছে না হচ্ছে সবগুলোরই পতনের সময় হয়ে গেছে। না, সবকিছুই নাথিং গো আনচ্যালেঞ্জড, কোনো Nothing কিছুই will go ছেড়ে unchallenged. দেওয়া হবে না। বাংলাদেশ যুদ্ধের মাধ্যমে হয়েছে। মাদার অফ মাফিয়া তো নিজে ছিলেন পাকিস্তানিদের সাথে ঢাকা শহরে, তার বাবা ছিলেন পাকিস্তানিদের সাথে পাকিস্তানে। হ্যাঁ, এসব তো আসবে আস্তে আস্তে, ডকুমেন্টারিলি আসবে। তো ওনারা যুদ্ধের কি বুঝবে? আমরা তো হত্যাকাণ্ড দেখেছি, রক্ত দেখেছি, ডেড বডি দেখেছি। যেই পাকিস্তানিদের হাত রক্তে লাল ছিল, সেই রক্তে লাল হাতে মিষ্টি বিতরণ করেছে তার সন্তান জয় হয়েছে ঢাকাতে। তারা গুন্ডামি করবে না, দখল করবে না, আমার লোককে হত্যা করবে না, লুট করবে না, কারা করবে? তারেক সিদ্দিকরা ঢাকায় ছিল, লুটপাট করেছে। একটা ভারত থেকে, আমার তো ভারতেও ফ্রেন্ড আছে, তারা একটা আর্টিকেল পাঠিয়েছে। তারেক সিদ্দিকীর নানা, অর্থাৎ আইবি রহমানের মা, তারেক সিদ্দিকীর মার, আইবি রহমানের বাবা, তারেক সিদ্দিকীর মার বাবা, যে ঢাকা ইউনিভার্সিটির যে প্রিন্সিপাল না কি ছিল, প্রফেসর, তার মামা হলো ফরিদ, পসিবলি তার ছেলে, মানুষ ধরে ধরে এনে সামরিক বাহিনীদের, আর্মির হাতে হত্যাকাণ্ড ঘটাতো। তার মানে কি? এই গুন্ডাতন্ত্রটা তখনই ছিল সব একসাথে। এগুলো সব আসবে ডকুমেন্ট সহ। তবে আওয়ামী লীগ আসলে আমি যতটুকু বইটই যতটুকু পড়ি বা ইতিহাস সম্পর্কে যতটুকু জানি বা আপনারা যতটুকু বলেন তাতে বোঝাই যায় যে আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবেই মানে দখল, লুটপাট, গায়ের জোরে বিশ্বাসী। ষড়যন্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্র, ষড়যন্ত্র, লুটপাট, গায়ের জোর, এগুলো হচ্ছে তাদের পলিটিক্স এর মূল বিষয়। তো কর্নেল শহীদ, আমাদের সঙ্গে আরেকজন অতিথি যোগ দেবেন একটু পরে। তার আগে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে সেনাবাহিনীতে বেশ কিছু পদোন্নতি হয়েছে, বেশ কিছু নতুন পোস্টিং হয়েছে, গুরুত্বপূর্ণ পোস্টিং, লাইক আরডকের পোস্টিং, কিউএমজির পোস্টিং সহ মিলিটারি সেক্রেটারি পোস্টিং, সব মিলিয়ে কি মনে করছেন সেনাবাহিনীর এই যে পরিবর্তনটা? পরিবর্তন তো এখন যা মনে হচ্ছে, মাদার অফ মাফিয়া, টেলিফোন, আমাদের টেলিফোন কথোপকথনের মাধ্যমে সেনাবাহিনীর সেনাপ্রধান যে চাকরিরত আজিজ, সে তো সব চরিত্র বলে দিল। যত দুর্নীতি, যত হত্যাকাণ্ড, গুম ইত্যাদি, প্রেসিডেন্ট থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, তারেক সিদ্দিক, জিয়া, সবার নাম বলে দিল, ডিজিএফআই। সেটার পর থেকে একটা টাগ অফ ওয়ার চলছিল, কে কাকে হটাতে পারে। কিন্তু কেউ কাকে হটাতে পারছে না তো, বিকজ সবাই জড়িত। আজিজ, আমি আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন যখন আপনি প্রথম যখন টেলিফোন যে ফাঁসটা করলেন, টেলিফোন ফোনালাপ, তখন প্রশ্ন করেছিলেন যে আজকের পরে কি তারেক, নাম কি যেন, আজিজের চাকরি থাকবে? আপনার মনে আছে প্রশ্নটা? আমি তখন বলেছিলাম আমি জানি না, তবে চাকরি থাকারই কথা, বিকজ আজিজ তো মরণ কামড় দিবে। আজিজ যদি সেনাবাহিনী থেকে বের হয়ে বাইরে যায়, তাকে জনগণই মেনে ফেলবে। বিএনপি, জামাত বা আওয়ামী লীগ দিয়ে কথা না, সাধারণ জনগণ, যে তুমি আমাদের গণতন্ত্র হত্যা করেছো শেখ হাসিনার সাথে মিলে।
হ্যাঁ, শেখ হাসিনাকেও যদি রাস্তায় ফ্রি পায় একই কাজ হবে, ফ্রি এক সময় করে ফেলবে জনগণ, চিন্তা করেন না। তখন আমি বলেছিলাম যে চাকরি খাওয়া তো সোজা না, বিকজ সবাই এক রসুনের যে ওই জিনিসটা একসাথে। সো তারপরেও হাসিনা চেষ্টা করেছে, পারেনি। এই যে আপনি বলছিলেন আমরা খবর ছিল যে তাকে ডাকবে গণভবনে, তারপর কিছু একটা করবে, ওর ব্যবস্থা ছিল, কিন্তু আমরা বলার পরে তারপরে অন্য পদ্ধতি নিয়েছে। এবং এই যে পোস্টিং গুলো, এগুলো কিন্তু আগেই দিয়েছিল আজিজ, সেগুলো স্যাংশন করেনি, অ্যাপ্রুভাল দেয়নি, এখন দিয়েছে। তো আপনি মনে করেন না এতে শেখ হাসিনার পরাজিত, ইটস এ গেম। শেখ হাসিনা এগুলো তো শয়তান, বেসিক্যালি রক্তর মধ্যে শয়তানি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন আজিজ সাহেব বিজয়ী হয়েছেন, প্রধান বিজয়ী হয়েছেন, শেখ হাসিনা একটু ব্যাকফুটে আছেন। কিন্তু শেখ হাসিনার যে কূট কৌশল আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, তাতে আসলে বিষয়টি একটু অন্য অন্য কিছুই ইঙ্গিত করে। তার মধ্যে দেখেন আবার তারেক সিদ্দিক বাটপারটা চলে আসছে লন্ডনে। এই বাটপার কিন্তু গতবারও আসছিল। এই বাটপারের আরেকটা ইতিহাস বলি, আপনার 2014-15-এ তার খুব খারাপ অবস্থা চলছিল সেনাপ্রধানের সাথে, তখনকার আইকিবি বাটপারটারে পাত্তা দিত না। তো একদিন আমাকে বলেই ফেলেছে, ওই যে বললাম না উড়া চিঠি লিখেছে, আমরা স্যার আপনি প্রাইম মিনিস্টারকে বলেন, আকবর বা এই চিফের বিরুদ্ধে লেখার দরকার কি? তো ওটার জন্য তো আমাকে এফেক্টেড করলো। তারপরে সে লিখে বললো যে না, এ বেশি বেড়ে গেছে, তো সেটা প্রকাশ করলো। এক সময় at one stage he told me যে দেখো আমি কবে স্যালারি চাকরি টাকরিতে, তুমি পিএইচডি করতেছো, তোমার লন্ডনে চলে যাবো পিএইচডি করতে। মানে তখন ফ্রাস্ট্রেশনটা ছিল, বুঝতে পেরেছেন? অর্থাৎ সে এদের হলো লুটপাট করে হত্যা করে হলো এক্সক্লুসিভ ক্ষমতা এরা এনজয় করতে জানে। আজিজের তারেক সিদ্দিকের মাধ্যমে লুটপাটটা হচ্ছিল না, আজিজের সাথে লুটপাট হচ্ছে। আজিজ যখন দেখলো কি ব্যাপার, 100% তো খেয়ে ফেলে, যেমন আমার ব্যবসার 100% মানে উইদাউট ইনভেস্টমেন্ট খেয়ে ফেলেছে। হ্যাঁ, তো ওরকম আজিজ কেন দিবে না? দুর্নাম হলে তো ভবিষ্যতে আজিজই চার্জশিট হবে, এই যে দুর্নীতিগুলো হচ্ছে। এই জন্য এখন সে এর আগে একবার চলে আসছে, গতবার, এবারও চলে আসছে। এগুলো সব নাটক, মনে করেন না যে হি হ্যাজ বিন স্যাকড। আর স্যাক হলেও কি, আপনাকে আমি বলেছি, আমার আগে সমস্যা ছিল তারেক সিদ্দিককে নিয়ে, তার বিচারে। যখন বিচার করেনি 3 মাস হয়ে গেল, আমি তো বলছি মাদার অফ মাফিয়া ইজ দ্য টার্গেট। আজিজের কি হলো আর তারেক সিদ্দিকের কি হলো আমার কিচ্ছু আসে যায় না। এখন একমাত্র টার্গেট এ মাদার অফ মাফিয়া শেখ হাসিনা হ্যাজ টু গো, and we will establish the real democracy by drafting একটা নতুন কনস্টিটিউশন ড্রাফট করে এবং জনগণের মাধ্যমে অ্যাপ্রুভাল নিয়ে। তারপরেও মনে হচ্ছে আপাত দৃষ্টিতে আজিজ ইজ সাকসেসফুল। এনি টাইম আপনি দেখবেন আজিজ নাই, আই এম টেলিং ইউ। এই মাদার অফ মাফিয়া ডোন্ট নো। আর এদিকে র হ্যাজ এন্টার্ড হিয়ার। র তো আগের থেকে আছে, র এখন একটা নতুন গেম খেলছে। গেমটা কি? সেটা হলো আজিজকেও আলাদাভাবে কন্ট্রোল করছে, হাসিনাকেও করছে, মাদার অফ মাফিয়াকে। বাই দেন তারা পুরোটা নিয়ে নিচ্ছে। যেমন সে এই একটা অ্যাম্বাসেডার আপনার পলিটিক্যাল অফিসে যাচ্ছে এবং বলছে, আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে শেখ হাসিনা মানে কি বলে ওটাকে, আওয়ামী লীগই তার একমাত্র বন্ধু। উনি স্পেসিফিক যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যারা আছে তারাই ভারতের বন্ধু। এক্স্যাক্টলি। এটা তো ভারতের কনস্টিটিউশন বিরোধী, নাম্বার 1। নাম্বার 2, সার্কের কনসেপ্টের বিরোধী, সার্ক যেটা আছে। নাম্বার 3, ভারতীয় জনগণ এই কথা জীবনে বলবে না, পলিটিশিয়ানরা জীবনে এই কথা বলবে না। এই র আপনার এখানে যে হাই কমিশনার আছে, এটাও কিন্তু র এর পার্ট। আপনি দেখবেন ইট ইজ এ ব্রিডিং গ্রাউন্ড ফর দি ইন্ডিয়ান সাউথ ব্লক। সাউথ ব্লক মানে সবকিছু কন্ট্রোল করে, যেটা সিকিউরিটি, ফরেন পলিসি এন্ড অল দিস থিংস। ওখানে আমার তো ইন্ডিয়ান কিছু ফ্রেন্ডও আছে, ফোন টোন করে, অফিসারও আছে। এরা বলে যে র এর জন্য আজকের ইন্ডিয়ার এই অবস্থা। কেন? আপনি দেখেন র একমাত্র সফলে হাসিনা ফ্যামিলি। এই আওয়ামী লীগে তো গেছে দেখানোর জন্য। এর আগের কথা যে আমি বললাম হাসিনা ফ্যামিলির সাথে, এরা এটা ব্যবহার করে বাংলাদেশকে শোষণ করতে পারে আর বাংলাদেশকে ডিভাইড করে রাখতে পারে। তাই আমি বাংলার জনগণকে বলবো, এইসব জুজুর ভয় এত ব্যর্থ এই র। আমি বইয়ের মাধ্যমে দেখাচ্ছি, শুড আই শো ইউ রেফারেন্স, ইন্ডিয়ান রাইটারের লেখা, যে এই ভারতকে কখনো পজিটিভলি হেল্প করতে পারেনি এই র। আপনি দেখেন এই যে চায়না যে দখল করে নিল,
আপনার এখনো 38 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার লাদাখ অঞ্চলে। র কি করেছে? আর্লি ইনফরমেশন নাই তো। কেননা প্রত্যেকটা অফিসার, এর অফিসারই বলেছে প্রত্যেকটা অফিসার ক্রিমিনাল এবং টাকা কামাই করে। আর বাংলাদেশে ব্রিডিং গ্রাউন্ড কেন? এখান থেকে কোটি কোটি টাকা এই হাই কমিশন রয়্যাল লোকরা কামাই করে, এবং এখান থেকে দেখবেন তারা প্রমোশনে আমেরিকা যায় বা সেক্রেটারি হয় ইন্ডিয়াতে। কেন জানেন? পলিটিশিয়ানদের এসব ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নাই। এখান থেকে যে সেক্রেটারি হয়, বিকজ সাউথ ব্লকে অফিসাররা বলে যে মানে যোগাযোগ করলে আর টাকা পয়সা থাকলে ভালো পোস্টিং হয়। আপনি দেখেন, হিসাব করে দেখেন, বাংলাদেশ থেকে সবাই ভালো পজিশনে এখান থেকে গেছে, বিকজ আমাদের পলিটিক্যাল যে উইকনেস, এই উইকনেসটা তারা মানে এক্সপ্লয়েট করে এই কাজগুলা করে। মানে বাংলাদেশেই তারা অনেক বেশি গুরুত্ব পায়, এক কথায় বলা ব্রিডিং গ্রাউন্ড তাদের জন্য, এই রয়ের জন্য। নাহলে আপনি চিন্তা করেন, পৃথিবীর কোন দেশে আছে যে ইন্টেলিজেন্সের প্রধান যে বিদেশে আছে এটা জানার কথা? কি নীতিশ না কিতিশ কি নাম বলেন একটা রয়ের আছে, তার নাম কি করে জনগণ জানে? এটা তো জানার কথা না। এটা জানা হলে বাংলাদেশ সরকারের অ্যারেস্ট করা উচিত। আপনার হাই কমিশনের স্টাফ এক জিনিস, আর এক জিনিস। কোন ইন্টেলিজেন্সের লোক আপনি অ্যারেস্ট করার কথা বলছেন, আমাদের সীমান্তে তো তারা মানুষকে পাখির মতো গুলি করে মারে। আপনি দেখেছেন কিনা সাম্প্রতিক সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য আমাদের বিজয় দিবসের প্রাককালে, একটু যদি আপনাকে শোনাই আমি। আমাদের অনেক লোকজন ওখানে বর্ডারের ভিতরে ঢুকে অনেক ভিতরে যায় এবং বন্দুক নিয়ে যায়, মুখ গোলাগুলিও করে, হ্যাঁ বমও নিয়ে যায়। তো এটা শুধু একতরফা দোষ না, আমাদেরও কিন্তু দোষ। কারণ আমাদের কিছু দুষ্ট ব্যবসায়ীরা এরা ওখানে ইলিগালি যায় এবং তাদের কাছে অস্ত্র থাকে, তখন ওরা বাধ্য হয় ভয়ে, কারণ অস্ত্র থাকলে তো ভয়ে ওদের গুলি করে ফেলে। এগুলোকে কি বলবো বলেন? এ তো একটা ক্রিমিনাল। আসলে কিন্তু এই স্মাগলিং করতো, এর 14 গোষ্ঠী। এটা শেখ জানে কেন? এটা সে তো বর্ডারে স্মাগলিং করতো, অস্ত্রমস্ত্র নিয়ে যেত মনে হয়। আমি বর্ডারে চাকরি করেছি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, বিডিআরে আগে যারা চাকরি করেছে, বর্তমানে যারা চাকরি করছে, বর্ডার এলাকায় বাঙালিদের কোনো অস্ত্র থাকে না। আর সে তো এই কথা বলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন বিপদাপন্ন করে দিল। সে বিএসএফ কে লাইসেন্স দিয়ে দিল হত্যা করার জন্য। অতএব বিএসএফ যদি গুলি করে, তারা রেফার করবে তার এই বক্তব্য থ্রু আউট দি ওয়ার্ল্ড। আরে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা, অ্যারেস্ট দিস। এই ক্লাউনটাকে অ্যারেস্ট করেন। মুখে গোবর দিয়ে ঢাকা শহরে ঘুরান একে। সে বাংলার মানুষকে হত্যা করার জন্য বিএসএফ কে লাইসেন্স দিয়ে দিয়েছে। বিএসএফ হত্যা করবে আর রিপোর্ট পাবে সারা পৃথিবীতে। এবং হাই কমিশনে যে ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ সেইড, উই আর কিলিং দি টেররিস্ট কামিং উইথ আর্মস। আজ পর্যন্ত দেখেছেন বিএসএফ কাউকে হত্যা করে একটা আর্মস দেখিয়েছে, একটা আর্মস রিকভারি দেখিয়েছে? ইজ দেয়ার এনি ইনসিডেন্ট? আমি তো বিডিআর বর্ডারে ছিলাম, এই ধরনের কোনো ইনসিডেন্ট নাই। যত অস্ত্র ফেন্সিডিল আসে ভারত থেকে, সে উল্টা কথা বললো। আমরা বলে আমাদের লোক নাকি অস্ত্র নিয়ে যায়। আপনি কত ভয়ঙ্কর একটা কথা বলেছে, এ মাদার অফ মাফিয়া। আমি এসব প্রাইম মিনিস্টার, এরা প্রাইম মিনিস্টার হয়েছে। আপনি চিন্তা করতে পারছেন এই কথার উপরে ফরেন মিনিস্টারকে অ্যারেস্ট করা উচিত, যে ইউ হ্যাভ গিভেন লাইসেন্স টু বিএসএফ এন্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট টু কিল আউট পিপল ইন দ্য বর্ডার। এ ফরেন মিনিস্টার ইজ টেলিং দিস। আজ পর্যন্ত ইন্ডিয়া কোনো রিকভারি দেখিয়েছে আমাদের বাঙালিদের কাছ থেকে অস্ত্র? এবং কর্নেল শহীদ, আমি যদি বলি, এই যে ধরুন আমাদের পররাষ্ট্রমন্ত্রী আপনি যদি বললেন যে ইন্টারন্যাশনালি এখন ইন্ডিয়া বা বিএসএফ চাইলে এটা ব্যবহার করতে পারে, যে হ্যাঁ এটা স্টেটমেন্ট, তো সেই জায়গাটা। এবং এই লোক এর আগে বলেছে ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এত কিছুর পরেও, এরকম উজবুকি মন্তব্যের পরেও সে কিন্তু বহাল তবিয়তে। কিন্তু তাকে কে স্যাক করবে? প্রাইম মিনিস্টার না? সে কিসের প্রাইম মিনিস্টার? মাফিয়া মাতারানি। এমনি কি আমি মাফিয়া মাদার অফ মাফিয়াস বলেছে? এদের কোনো যোগ্যতা আছে? ওর বাবার কোনো যোগ্যতা ছিল? খালি গলায় গলাবাজি করতে পারে। ওর বাবা বলেছে না, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নিজের কথা নিজে রক্ষা করেছে? দেশের দায়িত্ব নেওয়ার পরে চাপাবাজি করা যায়, গুন্ডামি করা যায়, রাষ্ট্র চালানো যায় না।
একটা স্বাধীন রাষ্ট্র 3.5 মাসের মাথায় ধ্বংস করে দিয়েছে ডেমোক্রেসি। তার মেয়ে কি হবে বলেন? আজকে রাষ্ট্রের এই অবস্থা কেন? সে কি বোঝে যে ফরেন মিনিস্টার কি কথাটা বলেছে? কেননা শেখ হাসিনা সেই মায়া দয়া নাই এই জনগণের জন্য। সে চায় আমি তো যত পারতেছি গুম খুন করতেছি, বাকিটুক এসে বিএসএফ করুক। আমি ভারতবর্ষকে বলে দিচ্ছি, I mean the Indian government and the politicians, ভারতের জনগণকেও বলছি, আপনারা আমাদের বন্ধু এখনো আছেন, আপনারা এই র এবং এই বিএসএফ এর লাগাম ধরুন। আপনাদের কেমন লাগবে যদি বাংলাদেশি কোনো ইন্টেলিজেন্স বিএসএফ ডিজিএফআই লোক কলকাতায় যদি পরিচয় দেয় আমি ডিজিএফআই লোক, আপনাদের ধরে বাঁধে জেলে ঢুকাবেন আমি জানি। আপনাদের কেমন লাগবে যদি আমরা গুলি করি ইন্ডিয়ান লোকদের উপরে? অস্ত্র সবকিছু চালান তো আপনারাই দেন। এটা তো হাজার হাজার ভুরি ভুরি আমি কত ডকুমেন্ট জমা দিয়ে আসছি। এমনকি আপনাদের বিএসএফ কর্তৃপক্ষের সাথে মিটিং হয়েছে আমার, আপনারা দেখেন প্রসিডিংসে আছে। তাই আপনাদের গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে যদি এইভাবে আপনাদের র এবং এই বিএসএফ যদি অনিয়ন্ত্রিত থাকে। দিস ক্যানট গো লাইক দিস। আমরা যেমন চাই আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, আপনারাও করুন, বিপন্ন হয়ে যাবেন। ডোন্ট থিঙ্ক যে আপনারা এই রিজিয়নে সবচেয়ে শক্তিশালী। আরো শক্তিশালী পৃথিবীতে লোক আছে, বাঙালিও শক্তিশালী। 18 কোটি লোক এমনি ছেড়ে দিবেন আপনাদেরকে। উই হ্যাভ ফট ওয়ার ওয়ান্স। আপনাদেরই এই যে এখানে ইস্টার্ন কমান্ডের যে চিফ অফ স্টাফ ছিলেন মিস্টার জ্যাকব, জেনারেল জ্যাকব, লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব, তিনি বলেছেন মুক্তিযুদ্ধরা যদি 8.5 মাস যুদ্ধ করে যদি সফলতা না আনতো তাহলে ইন্ডিয়া যে যুদ্ধটা করেছে এই বইয়ের মধ্যেই আছে, স্পষ্ট তিনি বলেছেন। আমি পরবর্তীতে সহ দেখাবো, তার পেজ অনুযায়ী বলে দিব কোথায় কোথায় বলেছেন উনি, মিস্টার জ্যাকব। হি সেড বাঙালি মুক্তিযোদ্ধারা যদি এই আর্মিকে কোণঠাসা না করতো ক্যান্টনমেন্টের ভিতরে তাহলে ইন্ডিয়ান আর্মির পক্ষে ডিফিকাল্ট হতো। তারপরেও আপনাদের শত শত আর্মি মারা গেছে। So you must understand, we know how to fight. এইভাবে আমাদের সার্বভৌমত্বের উপরে ডাইরেক্ট করছেন। জনগণ এখন বলতে শুরু করেছে চায়নাকে ডাকো, পাকিস্তানকে ডাকো। এটা ভালো লাগছে আপনাদের? আমরা কোনো চায়না দেখতে চাই না, পাকিস্তানও দেখতে চাই না, আর ভারতের এই নোংরামিও দেখতে চাই না। কারণ হচ্ছে ভারতের মতো একটি দেশ যারা আসলে সুযোগ পেলে তো সুযোগ তো তারা কাজে লাগাবেই, তাই না? এবং আপনি যদি ডেকে এনে সুযোগ করে দেন তাহলে তাদের আধিপত্য বিস্তার করবেই। তো কথা বললো ফরেন মিনিস্টার যদি এই কথা বলে আর তারা সুযোগ নেবে না? আমরাও তো আমাদের লোক বিদেশে যাচ্ছে না, আমরা সুযোগ নিচ্ছি না যাতে ফরেন কারেন্সি আসে? সুযোগ দিচ্ছে আমাদের। আরে ভাই, সুযোগ এবং একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে ডেফিনেটলি ফ্রেন্ডশিপ থাকবে, বাট দেয়ার হ্যাজ টু বি সাম ইকুয়াল শেয়ার, ইকুয়ালিটি থাকতে হবে। এবং কর্নেল শহীদ, পার্শ্ববর্তী নেপাল তো বাংলাদেশের তুলনায় অনেক ক্ষুদ্র, নেপালও ভারতকে তোয়াক্কা করে না। হ্যাঁ, মালদ্বীপ, শ্রীলঙ্কা কেউই ভারতের পাত্তা দেয় না, তোয়াক্কা করে না। ভারতের জনগণ, ভারতের পলিটিশিয়ানরা বোঝে যে ইউ হ্যাভ বিকাম এ হেট্রেড নেশন, ইউ হ্যাভ বিন আইসোলেটেড ইন দিস রিজিয়ন। এবং বাংলাদেশের জনগণ যে পরিমাণ ক্ষুব্ধ বা যে পরিমাণ বিতৃষ্ণ হয়ে আছে তাতে আসলে ভবিষ্যতে কি দাঁড়ায় সেটি হচ্ছে দেখার বিষয়। এখনো সময় আছে বাংলাদেশের জনগণের সাথে ভারতের বন্ধুত্ব বা সম্পর্ক মজবুত করার, কারণ না হলে এটি একটি অনেক বিরূপ প্রভাব ফেলবে। এটা মজবুত হবে যদি পলিটিশিয়ানরা দায়িত্ব নেয়। পলিটিশিয়ানরা কাজ করছে কিভাবে? র যা বলতেছে সেইভাবে এটা উদ্বোধন করছে, ওটা উদ্বোধন করছে, আর র এদিকে টাকা কামাচ্ছে। আর র যেভাবে ইন্ডিয়ান ইন্টারনাল সিকিউরিটিতে মানে থ্রেটেন করেছে, সেরকম রিজিয়নে এই রয়ের ব্যর্থতার জন্য পুরো রিজিয়নে আজকে ইন্ডিয়া হ্যাজ বিকাম আইসোলেটেড, ফ্রেন্ডলেস স্টেট ইন্ডিয়া। কর্নেল শহীদ, আমি আবারও আপনার সঙ্গে আরো কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমরা এখন স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর রাজু আহমেদ দীপু। ডক্টর রাজু আহমেদ দীপু জার্মান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, যিনি নিজের জীবন বাঁচানোর তাগিদে
বাংলাদেশ থেকে তিনি নির্বাসনে গেছেন, স্বেচ্ছা নির্বাসনে। বাংলাদেশে তাকে না হলে এই ফ্যাসিস্ট সরকার যে কোনো সময় হত্যা করতে পারত। রাজু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আপনি কর্নেল শহীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, আমাদের সঙ্গে আপনার অনুভব শেয়ার করতে চেয়েছিলেন। আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর কনক সারোয়ার। ধন্যবাদ জানাচ্ছি কর্নেল শহীদ ভাইকে। ওনার অক্লান্ত পরিশ্রম, দীর্ঘ অনেকগুলো এপিসোড আমি দেখেছি। অ্যাকচুয়ালি আমি প্রকৃতপক্ষে মানে সরাসরি যারা বাংলাদেশে ক্রাইম করছে, যেমন সমস্ত ক্রাইমগুলো, সমস্ত করাপশন এবং দেশের যে বর্তমান সিচুয়েশন, সবকিছুর জন্য কিন্তু প্রাইম মিনিস্টার দায়ী, শেখ হাসিনা নিজে দায়ী। তার জ্বলজ্বন্ত প্রমাণ আমি নিজে, কারণ অনেকগুলো করাপশন করেছে এই করোনাকালীন, অনেক দুর্নীতি করেছে, যার অনেক এভিডেন্স আছে, যেগুলো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো, পরবর্তীতে দেশবাসী দেখতে পারবে। তো প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তো বর্তমান যে পরিস্থিতি চলছে, সরকারের যেসব উন্নয়ন, যে ধরনের প্রকল্প, যা কিছুই আপনারা দেখছেন, সবকিছুই কিন্তু একটা মিথ্যা, বানোয়াট এবং বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা দিয়ে এরা একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। দেখাচ্ছে যে আসলে উন্নয়ন, কিন্তু কোনো উন্নয়নই হচ্ছে না। একদিকে দেশের টাকা মানে বিভিন্ন দেশে পাচার করছে, এবং যারা পাচার করছে এগুলো সম্পূর্ণ কিন্তু প্রাইম মিনিস্টারের লোকজন, তাদের ফ্যামিলির লোকজন। অনেক শত শত প্রুফ আছে, এই ধরনের ডকুমেন্টারি আকারে দেখাবো। কারণ বাংলাদেশের অ্যাকচুয়ালি মানুষ তো আগামীকালকে কি দেখবে, কি চিন্তা ভাবনা করবে, তা কিন্তু নির্ভর করে মিডিয়া, এবং এই মিডিয়াগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যার কারণে প্রতিদিন মানুষ মিথ্যা তথ্য, বিভ্রান্তকর তথ্য উপস্থাপন, নানান ধরনের যৌক্তিক যে টক শো গুলো হচ্ছে, এ থেকে কিন্তু জনগণ মানে মানসিকভাবে একটা আসক্ত, ভিন্ন পরিস্থিতির সিচুয়েশন হয়ে গেছে। মানে তারা কি চিন্তা করবে তা কিন্তু ডিপেন্ড করতেছে সরকারের আইসিটি ডিপার্টমেন্ট। তারা কিন্তু এপিসোড আকারে বিভিন্ন ধরনের ড্রামা, ট্র্যাজেডি, যা কিছু ঘটতেছে, জঙ্গি নাটক, মানে প্রত্যেকটা জঙ্গি হিসেবে যাদেরকে হত্যা করা হয়েছে, আমি আমার কাছে যে মানে ফোন কনভারসেশন আছে, সম্পূর্ণ তাদের ভয়েস রেকর্ড আছে প্রমাণ সহকারে, যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো গত 10-12 বছরে যতগুলো জঙ্গি তৎপরতা হয়েছে, জঙ্গি হিসাবে সাধারণ মাদ্রাসার এতিম ছাত্রদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, সবগুলো একটা সরকারের নাটক। একটা আন্তর্জাতিক ভাবে তারা এগুলো দেখাচ্ছে যে দেশে জঙ্গি আছে, এই সরকার জঙ্গি উৎখাতে বলিষ্ঠ ভূমিকা পালন করতেছে। সবগুলো কিন্তু মিথ্যা নাটক, এবং এইসব নাটক দেখানোর কারণে অনেক সেনাবাহিনীর অফিসারকেও মারা হয়েছে, অনেক পুলিশের প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকেও মারা হয়েছে। ডক্টর রাজু, এই বিষয়গুলো আপনার সঙ্গে আমার কথা হয়েছে, আমি এই বিষয়গুলো সম্পর্কে জানি, এবং আমি দর্শকদের বলতে চাই, আমি দর্শকদের বলতে চাই যে ডক্টর রাজু আহমেদ বাংলাদেশে করোনাকালীন সময়ে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন একজন আন্তর্জাতিক পরিমণ্ডলের ব্যবসার সঙ্গে যুক্ত থাকার সুবাদে। তার সাথে চায়নারও ভালো যোগাযোগ ছিল, চীনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছিল, কিন্তু শুধুমাত্র কমিশনের জন্য, শুধুমাত্র ঘুষের টাকার জন্য সরকার তার এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে বাংলাদেশের মানুষকে মৃত্যুর মধ্যে ঝুঁকিতে ফেলে দিয়েছে, এবং প্রচুর ডাক্তার, প্রচুর সেনাবাহিনী সহ প্রচুর মানুষ ইতিমধ্যে সুরক্ষাভাবে মারা গিয়েছে। আচ্ছা, একটা পয়েন্ট বলছি এখানে। ওয়েলকাম মিস্টার রাজু, ডক্টর রাজু। এটা নতুন ধরনের, আপনি অ্যাকচুয়ালি আপনার মঞ্চটাকে, অবশ্যই আপনার যে মঞ্চটা বর্তমানে যে গণ অভ্যুত্থান এবং যে সংবিধান সংশোধন, অ্যাকচুয়ালি দেশের যে সিচুয়েশন, সংবিধানকে যদি পুনরায় যদি নতুন গঠনতন্ত্র না করা হয়, সংশোধন না করা হয়, তাহলে এই ধরনের কোনোভাবেই দেশের জনগণের পক্ষে অথবা জনগণের জন্য কোনো কাজই দিবে না। সেই জন্য আই অ্যাপ্রিসিয়েট ইউ, রিয়েলি ইউ আর ডুইং এ গ্রেট জব ফর দ্য নেশন, ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার পিপলস। সেই জন্য আমি আপনার যে মঞ্চ, এই মঞ্চকে আমি পূর্ণ মানে সমর্থন জানাচ্ছি। আমার সমস্ত বিজনেস ইউনিট, বিজনেস অ্যাসোসিয়েট এবং বাংলাদেশের যারা এই সরকারের রেশনলে পরে প্রকৃতপক্ষে বিজনেস করতে পারছে না, দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আছে বর্তমানে, তাদের পক্ষ থেকে আমি আপনাকে সমর্থন জানাচ্ছি। ইনশাল্লাহ দেশবাসী প্রত্যেক মানুষ আপনার পাশে দাঁড়াবে। এই দেশের গণতন্ত্র নয়, এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, একটা স্বৈর শাসক নয়, যে যা করছে এরা একটা দেশদ্রোহী। এই শেখ হাসিনা যা যেভাবে দেশ চালাচ্ছে, এদেরকে দেশদ্রোহী সরকার বলা হয়, কারণ তারা সম্পূর্ণ দেশের এবং জনগণের বিপক্ষে কাজ করতেছে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে,
যেগুলো আপনারা এই রেমিটেন্স দেখছেন, এই রেমিটেন্স গুলো, এই জিডিপি গুলো, এই জিডিপি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, দেশের যে রেমিটেন্স গুলো বাড়াচ্ছে প্রতি মাসে দেখাচ্ছে, একটা জিনিস দেখেন, আমরা প্রায় এই 100 কান্ট্রির মতো আমরা বিভিন্ন দেশে ঘুরেছি, দেশের বিভিন্ন দেশের মানুষের সাথে এখন পর্যন্ত যোগাযোগ আছে। ইউরোপেই দেখেন, আপনি কনক ভাই আপনি ইউএসএ তে আছেন, আপনি শহীদ ভাই এখন ইউকে তে আছেন লন্ডনে, ওইখানকার মানুষজনই এখন কিন্তু বেকার, মানুষ কাজ করতে পারছে না, যেসব প্রবাসীরা কোনো কাজ নেই, নিজেরাই চলতে পারছে না। আপনারা একটা দেখুন, ইউরোপের বিভিন্ন বাংলাদেশি প্রবাসী এরা বিভিন্ন সময় ফোন করে সহযোগিতা চায়, এরা নিজেরাই চলতে পারছে না। বাট সরকার এই সময় দেখুন প্রতি মাসে রেমিটেন্স ব্রেক করছে, রেমিটেন্সের রেকর্ড ব্রেক করছে। মানে কি, এই রেমিটেন্স গুলো কিভাবে বৃদ্ধি পাচ্ছে এগুলো জানতে হবে দেশবাসীর। শুধু এই জিডিপি বৃদ্ধি পেলেই হবে না, এই রেমিটেন্স গুলো সরকারের একটা পক্ষ শুধুমাত্র বাংলাদেশ থেকে অবৈধভাবে এই টাকাগুলো বিভিন্ন দেশে পাচার করছে এবং এগুলো হোয়াইট করে আবার এই টাকাগুলো বাংলাদেশে রেমিটেন্স আকারে পাঠাচ্ছে, যার কারণে এই রেমিটেন্স গুলো বৃদ্ধি পাচ্ছে। সংস্থার নাম বলতে পারবেন এরকম? এখন না, আরেকটা জিনিস দেখুন, সরকার কিন্তু 2% প্রণোদনা দিচ্ছে। এই 2% প্রণোদনার অর্থটা কি? এই দেশের এই 2% প্রবাসীদের জন্য না, কিন্তু প্রবাসীদের যদি কোনো ধরনের উদ্দেশ্য থাকতো, এই প্রবাসীদের উপর এত ধরনের নির্যাতন থাকতো না, প্রবাসী 200-250 প্রবাসীকে বাংলাদেশে গ্রেফতার করতো না। প্রবাসীরা নিজেরাই তো এখন খুব খারাপ অবস্থা আছে। এই পাপুলের একটা সিন্ডিকেটে দেখুন, এই পাপুল যে গ্রেফতার হলো, আপনাকে কিছু এভিডেন্স পাঠিয়েছে, ওই সময় পাপুলে কিন্তু স্বীকারোক্তি দিয়েছে বাংলাদেশের মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের মানে ফ্যামিলির অনেকেই কিন্তু এটার সাথে ইনভলভ। সরকার কি করছে, একটা পাপুলকে একটা হাসির পাত্র বানাচ্ছে, যে 500 কোটি টাকা তার শালিকার অ্যাকাউন্টে বাংলাদেশে পাওয়া যায়, তার 500 কোটি টাকা দেখাচ্ছে। যে ব্যক্তি তার নিজের শালির অ্যাকাউন্টে 500 কোটি টাকা রাখছে, সে তো 500,000 কোটি টাকার কোনো বিজনেস করেনি, লক্ষ কোটি টাকা পাচার করেছে এই পাপুলের মাধ্যমে। এই টাকাগুলো পাচার করেছে আমিরাতে, কুয়েত থেকে, এই পাচার করেছে সুইস ব্যাংকে, কানাডাতে ট্রান্সফার করেছে। হ্যালো, হ্যাঁ, ওই যে কুয়েতে আটক বাংলাদেশের যে পাপন না তো, পাপলু না নাকি? হোয়াট ইজ হিজ নেম? না না, পাপুল, 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 এমপি পাপুল, পাপুল। হ্যাঁ। তো বকুল রাখতে পারত। এখানে যে তাকে যখন গ্রেফতার করলো, গ্রেফতারের আগে কিন্তু ওই দেশের আপনার গভর্নমেন্ট কুয়েত থেকে একটা ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু দেখেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার শাহরিয়ার আলম বাংলাদেশ হাই কমিশন কুয়েতকে রিকোয়েস্ট করলো, লেটার পাঠালো যে এটা একটা বিভ্রান্তিমূলক তথ্য, পাপুল কোনো ধরনের অন্যায় করে নাই, এমপি পাপুল মানে টোটালি নির্দোষ। এই ধরনের মর্মে যখন তারা একটা স্টেটমেন্ট, একটা রাষ্ট্রদূত যখন বাংলাদেশের পক্ষে ওই ধরনের একটা স্টেটমেন্ট দেয়, তখন কিন্তু আপনার কুয়েতের গভর্নমেন্ট ওটা দেখে তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছে। পাপুল আসার সাথে সাথেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তো এই গ্রেফতারের পরে সে কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে এখানে আপনার কারা কারা জড়িত, বাংলাদেশের অনেক মিনিস্টার জড়িত, বাংলাদেশের প্রাইম মিনিস্টারের অনেকে জড়িত। এগুলো কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি টাকা। বাংলাদেশের অনেক মানুষ তো লক্ষ কোটি টাকা কি এটাই তো বুঝে না। আমি আপনাকে দুই একটা প্রশ্ন করি। ফার্স্ট হলো, আপনি বলেছেন আমাদের মঞ্চকে সাপোর্ট করেছেন, বিজনেস কমিউনিটি সাপোর্ট করতে, ইজ ভেরি গুড। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ যে আপনি আমাদের পছন্দ করেছেন। এছাড়া মুক্তি নাই, আপনি কেন, সারা দেশের লোকে আসছে, ফাইন। পয়েন্ট হচ্ছে সবাইকে একথা, এছাড়া উপায় নেই, দেশ বাঁচবে না, সোজা কথা। এখন যেটা বলছি আপনাকে, আমি যেটা বলছি, প্রণোদনার কথা বললেন, যেটা যে সরকার দিয়েছে ইসের সময়, কি বলে, ভাইরাস যখন শুরু হয়েছে, সে প্রণোদনার টাকাগুলো ব্ল্যাক মানি আবার বিদেশে পাঠিয়েছে, আবার হোয়াইট করে নিয়ে আসছে ওই বিভিন্ন অ্যাজ ইউ সেড ফাউন্ডেশনের মাধ্যমে। এটা সত্য, এই জন্য মেনে নিতে হবে, বিভিন্ন ফাউন্ডেশন আছে, দিয়ে থাকবেন আপনি। যদি সরকার যদি প্রণোদনাই দিয়ে থাকবে, তাহলে 350 গার্মেন্টস বন্ধ হলো কেন গত এই 9 মাসে এই ভাইরাসের সময়? তার মানে ওই টাকাগুলো প্রণোদনা দিয়েছে, এই প্রণোদনার টাকা ভাগ বটোয়ারা করে খেয়েছে সবাই। এক্স্যাক্টলি। এই মাদার অফ মাফিয়া, এর তো মনে হয় না যে এদের যদি সবাই তো মারা যাবে, বাংলার মাটিতে কবর দেওয়া উচিত না এদেরকে, কারণ এরা কত মানুষের কবর দিচ্ছে। এই দুর্নীতিগুলো দেখতে হবে আপনাকে। এই যেভাবে এই জিডিপি গুলো ইলিগেল ওয়েতে যে বৃদ্ধি করছে, এতে কি হচ্ছে, একটা শ্রেণী অনলি 2% to 5% মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক। একটা দেখেন সরকারের আমলার একটা ড্রাইভার পর্যন্ত শত কোটি টাকার মালিক, এরা অবৈধভাবে শত শত কোটি টাকা বানাচ্ছে। বাট সাধারণ মানুষ দেখেন, এখন 12% নগরেতে মানুষ একবেলা ভাত খেতে পারতেছে না, মানুষ এখন বেকার। তাদের কর্মসংস্থানের জন্য আমি যে উদ্যোগ নিয়েছিলাম 6 মাস আগে, প্রায় 20 লক্ষ মানুষের কর্মসংস্থান, অনেকগুলো মার্কেট প্লেস তৈরি করেছি, যেগুলো ইউএস এর অনেকগুলো 250-র উপরে মিডিয়াতে আসছিল।
তো বাংলাদেশ সরকারকে যখন আমি প্রপোজাল করলাম যে মানুষগুলোকে যারা আপনারা আইসিটি ডিপার্টমেন্ট থেকে কি করেছে দেখেন, 5,000 লোক নিয়োগ করেছে শুধুমাত্র ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যারা যারা কমেন্ট করে, এগুলো মেয়ে ছেলে বিভিন্ন ধরনের ফেক আইডি করে সরকারের গুণগান গাওয়ার জন্য। আপনি দেখবেন যে এমন এমন মেয়ের ছবি দিয়ে এমন এমন উক্তি দিচ্ছে যখন সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, চিন্তা করে যে এই মেয়েটাকে কিভাবে খারাপ রিপ্লাই দিব। বাট এরা তো হলো এজেন্ট, এই আইসিটি ডিপার্টমেন্ট থেকে এরা প্রতিনিয়তই এরা হলো পেড এজেন্ট, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে যেন জনগণকে বিভ্রান্ত করা যায়। আমি তাদেরকে সাজেস্ট করলাম, দেখেন যে সময়টা আপনারা জনগণকে বিভ্রান্ত করার জন্য সময় নষ্ট করছেন, সেই সময়টা যদি দেশবাসীকে কাজে লাগানো যায়, এই যুব শক্তিগুলোকে কাজে লাগানো যায়, তখন তো দেশের জিডিপি মানে এমনি বেড়ে যাবে। কর্মসংস্থান যখন বাড়বে এই দেশে, তখন কিন্তু অপরাধ অটোমেটিক নির্মূল হয়ে যাবে। এই যে আপনার যে আদালত মানুষকে, আমাদেরকে আদালত থেকে অনেক কিছুই, আমাদের যে ভরসা যে না আদালতে গেলে অন্তত বিচার পাবো, এই আদালতের ভিতরে তো ক্রাইম হচ্ছে। একটা আদালতের এই যে যখন করোনার সময় ভার্চুয়াল কোর্ট হলো, এই ভার্চুয়াল কোর্টের একটা ওয়েবসাইট তৈরি করেছে 100 কোটি টাকা, এটা প্রমাণ আছে আমার কাছে। আমি তাদেরকে আমি অ্যাডভাইস করেছিলাম কিভাবে ভার্চুয়াল কোর্টটা করবেন, কিভাবে আপনারা এটাকে এই ডিজিটালাইজেশন করবেন। আমি তো আরো 2 বছর আগেই আইনজীবীদের জন্য অ্যাপস তৈরি করেছিলাম উকিল চাই, কারণ দেখলাম দেশের প্রত্যেকটা সেক্টর আপনি যেখানে যাবেন সেখানেই দুর্নীতি, সেখানেই ক্রাইম। মানুষ শুধু টাকা টাকা, মানে মরার আগ পর্যন্ত শুধু তাদের টাকারই প্রয়োজন। ওই যখন করোনার সময় যখন আমার ওই একটা ভিডিও, আমি যখন দেশবাসীকে আহ্বান জানালাম যে সরকারের পক্ষ আমার কাছ থেকে 20% কমিশন চাচ্ছিল, ওই তথ্যটা যখন আমি ভিডিওটা প্রকাশ করি, তো দেশের সবাই কিন্তু দেখেছিল। ওই মুহূর্তে পিএম এর আপনার দপ্তর থেকে তাদের সেক্রেটারি, ওই ইউনিট, ওনার পিএস, তারপরে আরো অনেক আইসিটি ডিপার্টমেন্ট থেকে আমার সাথে যোগাযোগ করেছে এবং তারা আমাকে আশ্বস্ত করলো যে না, তারা দেশবাসীর সুরক্ষা নিশ্চিত করবে, আপনি শান্ত থাকেন। এদিকে আমাকে শান্ত করানোর কথা বলে ওদিকে আমার বাসায় গিয়ে বাবা মাকে আপনার ডিজিএফআই টিম তুলে নেওয়ার জন্য হুমকি দিল। আমার কয়েকটা ফ্রেন্ডকে এনএসআই টিম ধরে নিয়ে গেল, আমার অফিসের স্টাফরা পর্যন্ত ভয়ে চলে গেল। তো এইভাবে ওরা এটা না করে, তখন আমি বললাম আমাদের এগুলো যা কিছু করেন, আমার দেশের মানুষের জন্য আপনাদেরকে অবশ্যই কাজ করতে হবে এই মুহূর্তে, কারণ আপনারা ভুল তথ্য দিচ্ছেন, 2 নম্বরই কাজ করতেছেন, এইভাবে তো দেশের মানুষের সুরক্ষা হবে না। তখন তারা আমাকে আশ্বস্ত করলো আপনি চুপ থাকেন, আপনি কোনো স্ট্যাটাস দিয়েন না, আমরা দেশবাসীর জন্য কাজ করব। এবং তখন কি করলো, 20% যখন বললাম, তখন আমার কোম্পানির আপনার ওই একটা লেটার আমি দিয়েছিলাম, দেখেন ওই আমার কোম্পানির আপনার পুরো কোম্পানিটাই আমি বললাম যে এটা কোম্পানি ফ্রি নিয়ে যান অন্তত, কারণ চায়নার মেডিকেল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টিম আমার জন্য কাজ করছে, আপনারা যে প্রাইজে পাবেন এই প্রাইসে তো কেউ দিতে পারবে না। এবং আমার প্রোডাক্টটা অ্যাকুরেসি 98.3% ছিল। তো তাদেরকে যখন দিলাম, তারা প্রধানমন্ত্রীর ব্যবসায়িক পরিচালনাকারী ছিল একজন আপনার আবু বকর সিদ্দিক, উনি আমার কোম্পানির আপনার অথরাইজেশন নিয়ে সিইও হয়ে আবার ডিরেক্টরশিপ দিয়ে, মানে উইদাউট ডকুমেন্টারি এগুলো জমা দিয়ে সে অ্যাপ্রুভাল নিয়েছিল। তখন আমাকে অফার দিল যে এই প্রাইসটা বাড়িয়ে দিতে হবে। আমি বললাম আমি চেয়েছি যেন একটা মানুষের জীবন বাঁচে এবং দেশের 1 টাকা নষ্ট না হয়। আমার নিজের 1 টাকা প্রফিট দরকার নেই, তা আপনি টাকা বাড়াবেন, এই টাকাটা তো দেশের টাকা, আমি তো দেশের টাকা নষ্ট করলে আমি এটার কোনো কিছু প্রয়োজন নেই। বাট আমার টেস্টিং কিটটা কিন্তু সরকার অনুমোদন দিয়েছিল এপ্রিলের 30 তারিখ, আজকে 8 মাস পর সরকার এখন এই টেস্টিং কিট কিন্তু পুনরায় এই বাজারজাত করার জন্য বিভিন্ন হসপিটালে বিভিন্ন ভাবে তারা সরকারি ভাবে এই চালু করেছে। তাহলে যখন 8 মাস আগে 10 মিনিটে পরীক্ষা করা যেত আমার কিটটা, তখন ব্যবহার করলো না, বাট এখন যে ব্যবহার করতেছে এই কোম্পানি, এরা তো যে কিটগুলো আনছে এগুলো তো অ্যাকুরেসি অনেক খারাপ এবং এগুলোর অধিক মূল্যে আনতেছে। মানে এই করোনাকালীন শুধু টেস্টিং কিট দিয়ে, মানে ওদের যে পিসিআর কিট দিয়ে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এবং এগুলো কে করেছে? এগুলো স্বাস্থ্যমন্ত্রী তো সাধারণ দেখায়, স্বাস্থ্যমন্ত্রী এগুলো কিছুই না। ওই যে আপনার ওই খালেদ যেগুলোর নাম বলে, এরা কেউ মূল সিনের ভিতরে নেই। সম্পূর্ণ প্রাইম মিনিস্টারের যে কাছের যেসব লোকজন, তাদের পরিবারের লোকজন, এগুলো সমস্ত এভিডেন্স আছে। এগুলো আস্তে আস্তে আপনাদেরকে আমি এগুলো দেখাবো, অনেক এভিডেন্স। এই কারণ তাদেরই স্বীকারোক্তি আছে যেগুলো কারা কারা ইনভলভ। এগুলো দাসী। জি রাজু ভাই, বলুন একটা জিনিস দেখেন, আমি তাদেরকে আইসোলেশন গাউন দিয়েছিলাম, একটা জিনিস যে গাউনটা উহানে ব্যবহার করেছিল করোনার সময়, চীনের উহানে যে আইসোলেশন গাউনটা ব্যবহার করেছিল 100% প্রোটেক্টেড, এটা কিন্তু ইউএসএ তো তখন পায় নাই কেউ। তখন আমি তাদেরকে ওই আইসোলেশন গাউনটা বললাম যে এটা আপনারা ব্যবহার করুন, কারণ বাংলাদেশে যেগুলো একটা স্বাস্থ্যমন্ত্রী পিপিই উচ্চারণই করতে পারে না, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট উচ্চারণ করতে পারে না, তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে রাখা হয়েছে। তাকে আমি বললাম তাদেরকে যে এই পিপিইটি যদি ইউজ করে, এটা একটা আইসোলেশন গাউন, বাংলাদেশে কোনো ডাক্তার ইনফেক্টেড হবে না। কিন্তু তারা ওইটা প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে এটা দিল, উনি ওই স্যাম্পলটা ইউজ করে বিদেশে এক্সপোর্ট বিজনেস করেছে, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ওই কোয়ালিটি আপনার আইসোলেশন গাউন কাউকে দেয় নাই, যার কারণে বিনা সুরক্ষায় ইনফেক্টেড হয়েছে অনেক।
আপনার প্রচুর ডাক্তার কিন্তু মারা গিয়েছে, সেনাবাহিনীর কর্মকর্তা, আমলা এবং সাধারণ মানুষ কিন্তু প্রতিনিয়ত মারা যাচ্ছে। আমি যখন প্রতিবাদ করেছিলাম ওই মুহূর্তে যদি সরকার একটু অ্যাটেনশন হতো, বাংলাদেশ এখন এত ইনফেক্টেড হতো না। ইম্পসিবল। যে টাকা পাচার করছে এই টাকাগুলো দিয়ে, আমরা এটা নিয়ে আরো বিস্তারিত এই আলোচনা টাকাগুলো করব। দিয়ে বাংলাদেশের সমস্ত মানুষ 2 বছর প্রত্যেকটা পরিবারকে 10,000 করে টাকা দিলেও 2 বছর চলতে পারবে, এত পরিমাণ টাকা প্রতি মাসে পাচার করছে। আমি কর্নেল শহীদ ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে যুদ্ধটা আপনি শুরু করেছেন, আমি দেশবাসীকে আমার একটাই কথা, সবাই আপনারা ওনার এটাকে অংশগ্রহণ করতে হবে। এটা কোনো রাজনীতিক না, এটা হলো আমাদের জীবন রক্ষার্থে, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা আমাদের জীবন রক্ষার্থে, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের যে এই সরকারকে উৎখাত করার জন্য, এই সংবিধানটাকে নতুন করে সংশোধন করার জন্য, এই জনগণের জন্য, প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আপনাদের এক হতে হবে। কারণ এই দেশটা সকলের, এটা কারো বাবার দেশ না, এবং অন্যায়ের প্রতিবাদ সবাইকেই করতে হবে। আমি এই গত 8টা মাস যাবত আমি ঠিকভাবে ঘুমাতে পারছি না। আমি শুধু অ্যানালাইসিস করেছি কারা এই সরকারের পক্ষে এবং কারা বিপক্ষে। অনেকে দেখা যায় যে বিভিন্ন জায়গায় কথা বলে, সরকারের পক্ষে বিপক্ষে কথা বললেও কিন্তু সরকারের লোকজনই কিন্তু অনেকে কথা বলতেছে, মানুষের দৃষ্টি লক্ষ্য এগুলো বিভ্রান্ত করার জন্য, আর কিছু না। আমি কর্নেল শহীদ ভাই সম্বন্ধে আমি যা অ্যানালাইসিস করলাম, ইজ দ্য রাইট ওয়ে যা করতেছেন। আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমাদের এইভাবে আপনি যেভাবে শুরু করেছেন, আপনার যারা সহযোগিতা করছে এবং আমরা সবাই সহযোগিতা করব, যত তাড়াতাড়ি গণঅভ্যুত্থান করে এই সরকারকে পরাজিত করে আপনার সংবিধানটাকে সংশোধন করা যায়, তত তাড়াতাড়ি এই দেশের মানুষ মুক্তি পাবে। আপনাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। এবং ডক্টর কনক সারোয়ার, আপনিও অনেক ধরনের হুমকি তো আমরা সবসময় পাই, তবুও আমাদেরকে আপনি যে স্টেপটা নিয়েছেন, এই স্টেপটা যদি বাংলাদেশের অন্তত 4টা সাংবাদিক অথবা 5টা সাংবাদিক যদি এইভাবে দেশের পক্ষে, মানুষের পক্ষে যদি সত্য কথা যদি তুলে ধরতো, তাহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এরকম হতো না। আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনি যা করছেন। ধন্যবাদ। দুটি বিষয় আপনি বলছিলেন, একটি হচ্ছে রেমিটেন্স নিয়ে আপনি কথা বলছিলেন। আমি খুব সংক্ষেপে আপনার কাছে দুটি বিষয় তুলে ধরতে চাই। ডিবিসি টেলিভিশনের ওয়েবসাইটের একটি নিউজ যে 12 দিনে $1 বিলিয়ন রেমিটেন্স আসার নতুন রেকর্ড। তো আপনি রেমিটেন্স নিয়ে যা বলছিলেন, 12 দিনে $1 বিলিয়ন, এটা কি সম্ভব? করোনার সময় মানুষ তো নিজেরাই খেতে পারতেছে না, এই রেমিটেন্স গুলো কিভাবে বাংলাদেশ থেকে এই টাকাগুলো অবৈধভাবে বিভিন্ন দেশে এগুলো পাচার করে, তাদের সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট গুলো খুবই ভয়ানক। এগুলো বাংলাদেশের ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী এগুলো নিজেরাও তাদের সম্বন্ধে কথা বলার কোনো সাহস নেই। এই সিন্ডিকেট গুলোর কাজই হলো শুধু এই টাকাগুলোকে বিভিন্ন দেশে পাচার করা। এই পাচার করার সময় এই ধরেন 50% একটা বিভিন্ন ধরনের ফাউন্ডেশনে যায়। এই ফাউন্ডেশন গুলো এগুলোকে আবার হোয়াইট দেখা যায় রেমিটেন্স আকারে। আবার 2% যে প্রণোদনাটা দিচ্ছে, তার মানে আপনি 1 কোটি টাকা পাঠালে আপনি 1,02 লক্ষ টাকা পাচ্ছেন। এই আপনি যেভাবে হুন্ডির মাধ্যমে অবৈধভাবে এই যে এই টাকাগুলো পাচার করে, তখন কিন্তু একটা টাকা 1 টাকা 1.5 টাকার মতো একটা খরচ হয়, টাকাটা কমে যায়। এই প্রণোদনা 2% দেওয়াতে যে দেখাচ্ছে যে প্রবাসীরা উপকৃত হচ্ছে, প্রবাসীরা তো উপকৃত কয় টাকা হচ্ছে। এইগুলো কিন্তু যে দেশের যে মুদ্রাস্ফীতি যে যখন শুরু হবে, আপনার প্রত্যেকটা যে জিনিসপত্রের ঊর্ধ্বগতি যে দাম, এই দাম তো কমার কোনো স্কোপই নেই, কারণ সবকিছুই মানুষের হাতে টাকা নেই। আপনি যে এখন বাংলাদেশের কোনো ব্যাংকে দেশের সমস্ত মানুষ যদি টাকা উঠাতে চায়, 20% জনগণের টাকা ফেরত দেওয়ার মতো কোনো টাকা অনেক ব্যাংকেই নাই, এবং অনেকগুলো ব্যাংকের মূলধন সহ হারায় ফেলেছে। এইসব টাকা তো দেশ থেকে অনেক আগেই পাচার করেছে। এই পিকে হালদারের কাছে আমি নিজেও টাকা পাই ওর কোম্পানিতে। পিকে একটা দেশ থেকে 5,000, 8,000, 3,000, 3,500 কোটি টাকা কোন ব্যক্তি ইন্ডিভিজুয়ালি চুরি করতে পারে না। এগুলো সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে। সরকারের ঊর্ধ্বতম যারা যেসব সিন্ডিকেট আছে তাদের সহযোগিতায় এই টাকাগুলো পাচার হয়। এগুলোর সাথে জড়িত সরকার। যখন যে দেশ চালায় সে যদি অপরাধী থাকে, তখন কোনো অপরাধী নির্মূল করা সম্ভব না, কারণ যা কিছু ঘটছে, যা কিছু করতেছে, সবকিছু কিন্তু প্রধানমন্ত্রীর ইশারায় করতেছে। সবাই তো, কেউ তো মুখ খোলার কোনো সাহস নেই। যখন চোর নিজেই চুরি করে, তখন চোরের মার তো বড় গলা থাকবে। কেউ কিন্তু সবাই যেভাবে খুশি চুরি করতেছে, কারো কিন্তু কিছুই হচ্ছে না। একটা সঠিক ভাবে কোনো একটা অপরাধীকে কিন্তু চিহ্নিত করে বিচার করতে পারে নাই, কারণ মূল অপরাধী নির্দেশিত সবাই অপরাধ করতেছে সারা দেশটাকে। আপনি একটা সিম্পল দেখেন, এই পদ্মা সেতু নিয়ে দেখেন, পদ্মা সেতুর দুর্নীতি বাদ দেন, এই পদ্মা সেতু একটা সয়াবিন তেল একটা দেখেন, বাংলাদেশে 110 টাকা 105 টাকার উপরে সয়াবিন তেল। এই সয়াবিন তেল যেগুলো বাংলাদেশে আমদানি করা হচ্ছে,
যে বিনটাকে যে রিফাইনিং মালয়েশিয়া থেকে যে পাম অয়েলটা নিয়ে আসে, এগুলোর সংমিশ্রণে যে তেলটা তৈরি করে, এগুলোর খরচ তো আপনার 60 টাকা লিটার হয় না। আপনার অরিজিনাল যেগুলো আপনার সয়াবিন তেল, যেগুলো সানফ্লাওয়ার অয়েল, ইউরোপ থেকে যদি এক্স করা হয়, বাংলাদেশ থেকে যদি ওগুলো ইম্পোর্ট করে বাইরে থেকে, আর বাংলাদেশ সরকারের যে ট্যাক্স 60%, যে আপনার 61% যে ট্যাক্স ব্যাট, এগুলো ইনক্লুড করলেও আপনার 65 টাকার উপরে হয় না। তাহলে বাংলাদেশের মানুষ এখানে একটা সয়াবিন তেলকে কন্ট্রোল করলে প্রতি বছর 2টা পদ্মা সেতু বানাতে পারে। এগুলো একটা দুইটা না, হাজার হাজার সেক্টর, মানে হাজার হাজার পণ্য, প্রতিটা সেক্টর এই ধরনের কাজ হচ্ছে। আপনি এই যে দেখেন আইসিটি সেক্টরে বাংলাদেশে শুধু একটা ওয়েবসাইট, যদি আপনার একটা ভার্চুয়াল কোডের একটা ওয়েবসাইট দিয়ে যদি 100 কোটি টাকা দুর্নীতি করে একটা ওয়েবসাইটে, এরকম কত শত শত হাজার হাজার ওয়েবসাইট যেগুলো তৈরি করেছে, এগুলো টাকাগুলো কে নেয়? নাম তো আপনাদের বলতে হবে না, এগুলো কে নিচ্ছে? প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কে ছিল? এতদিন তো 1 কোটি টাকার উপর স্যালারি নিয়েছে, এখন তো টাকা নিতে হবে। এগুলো সমস্ত দুর্নীতির টাকা তো তাদের কাছেই যায়। ডক্টর রাজু, আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই, যে সাম্প্রতিক সময়ে যেটি নিয়ে আপনার সঙ্গে আমার এই অনুষ্ঠানের আগে একবার কথা হচ্ছিল, যে আপনি বলছিলেন যে সরকার এখন রিজার্ভের দিকে হাত দিচ্ছে। আমাদের রিজার্ভ তো একটি ভালো অবস্থায় আছে, প্রায় 42 বিলিয়ন ডলারের রিজার্ভ। তো এখন আমি যেটি জানি, ব্যক্তিগতভাবেও জানি, বিভিন্ন সূত্রে আমি জানি যে সরকারের হাতে টাকা নাই, যে কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে বা উন্নয়নের নামে যা হচ্ছে, সরকারের পেমেন্ট করার মতো কোনো টাকা নেই। সরকার এখন রিজার্ভে হাত দিচ্ছে। তো খুব সংক্ষেপে আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাই, যে আপনি তো এটা নিয়ে খোঁজ খবর রাখছেন, কি হতে যাচ্ছে? সরকার এই আগামী বাজেটের আগে যদি রিজার্ভে যদি হাত না দেয়, তাহলে আগামী বছর কোন সরকারি কর্মকর্তাদের স্যালারি দেওয়ার মতো টাকা নেই সরকারের ফান্ডে। সরকারের বাংলাদেশে টাকা নেই, কিন্তু সরকারের অবৈধ টাকা সব বিদেশে। তা দিয়ে বাংলাদেশ আগামী 5 বছর 10 বছর চলতে পারবে। তো বাজেটের আগেই রিজার্ভ থেকে প্রকল্প ঋণ নিতে চাচ্ছে সরকার, কারণটা কি? এই জিডিপি গুলো, এই রিজার্ভ মানি গুলো, এগুলো তো অবৈধভাবে বৃদ্ধি করা হয়েছে। এখানে রিজার্ভ মানি দিয়ে কি করা হয়? এই যে বৈদেশিক যে ঋণ গুলো নেওয়া হয় এডিপি থেকে, আমার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আমি আপনাকে 2টা প্রুফ দিয়েছিলাম যে এডিপি 800 কোটি টাকার একটা কাজ করোনার সময় আমাকে দিতে চাইছিল, কারণ চায়নাতে তারা যোগাযোগ করার পরে দেখে যে আমার মেডিসিন লিমিটেড ওই অথরাইজেশন ছিল ওই কোম্পানিগুলোর একমাত্র। তো তখন তারা আমাকে বলেছিল যদি আমি তাদেরকে প্রোডাক্ট দিই তাহলে ওরা এই সামগ্রীগুলো নিবে, অন্যথায় বাংলাদেশ সরকারকে ঋণ দিবে। আমি বললাম যে ঠিক আছে, যদি ঋণ দেওয়া হয় তাহলে আমার দেশই তো এটা ডেভেলপ হবে। আমি তো শপথ করেছিলাম করোনার সময় আমি 1 টাকার বিজনেস করবো না, আমি সহযোগিতা করবো। তখন বাংলাদেশ সরকারকে কিন্তু 200 কোটি টাকা ঋণ দিল। ওই ঋণে 800 কোটির ভিতরে 750 কোটি টাকায় কিন্তু খেয়ে ফেলছে সরকারে। তো ওই 50 কোটি টাকার মনে হয় করোনার সামগ্রীও ডিস্ট্রিবিউট করে নাই বিভিন্ন হসপিটালে। তো এই যে রেমিটেন্স গুলো ঋণ নিতে চাচ্ছে কেন? ইতিমধ্যেই 53% জিডিপির টাকা, এই রিজার্ভের টাকাগুলো ঋণ নেওয়া শেষ। আমাদের মাথা পিছু প্রায় 80,000 টাকার মতো যে এখন ঋণগ্রস্ত আমরা, এই 80,000 টাকা কিন্তু আমরা ঋণই আছি। এখন যদি এই রিজার্ভের ভিতরে নতুন করে সরকার হাত দেয় তাহলে তো আমরা পুরো ঋণই হয়ে যাব, এই রিজার্ভটাই শেষ হয়ে যাবে। তখন হঠাৎ করে যখন আপনার রিজার্ভ গুলো ফান্ড গুলো শেষ হয়ে যাবে, আর এই সরকারের যে মনোপলি যে বিজনেসটা অবৈধভাবে যে আপনার এই জিডিপি বৃদ্ধি, যে রেমিটেন্স যেভাবে দেখাচ্ছে, উন্নয়ন, যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে, প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠায় 5%, ওই 95% রেমিটেন্স শুধু সরকারের এই ধরনের আপনার অবৈধভাবে পাচার করে এটাকে হোয়াইট লেভেল করে তৈরি করে বাংলাদেশে এই রেমিটেন্স গুলো পাঠাচ্ছে। তখন কি হবে? এই জিডিপি গুলো, রেমিটেন্স যে রাষ্ট্রীয়, এটা তো জনগণের সম্পদ, বাংলাদেশের সম্পদ। এই সম্পদটার ভিতরে যখন হাত দিবে, এটা যদি শেষ করে ফেলে তখন তো আমাদের আর অবশিষ্ট কিছু নেই। সমস্ত ব্যাংকগুলো খালি, শেয়ার বাজার খালি, সব উন্নয়নের নাম করে শুধুমাত্র বীজ আর ওই আপনার মেট্রো রেলের প্রকল্প এবং রাস্তাঘাট, এগুলো তো দুর্নীতি দেখতে হবে। সব বেশিরভাগই হলো আপনার যেগুলো আপনার বিদেশি যে সহযোগিতা, যেগুলো আপনার রাস্তাঘাটগুলো হচ্ছে, এগুলো তো দুর্নীতি। এই প্রত্যেকটা সেক্টরে আপনার যেখানে এই 80% যদি দুর্নীতি হয়, এই জিডিপির এগেইনস্টে, এই রেমিটেন্সের এগেইনস্টে তো এই ঋণগুলো নেওয়া হয়েছে আপনার প্রত্যেকটা বিদেশি সংস্থা থেকে। এই ঋণগুলো নেওয়াতে এখন এগুলো লাভটা কার হচ্ছে? জনগণের হচ্ছে না? জনগণের ঋণের বোঝা বাড়তেছে এবং যে গরিবের সংখ্যা যেভাবে বাড়ছে, কর্মহীন হচ্ছে, প্রতিনিয়ত যে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে, এগুলো নিয়ে তো কেউ, সবাই শুধু রাজনীতি করে। এই দেশের মানুষের জন্য তো কথা বলতে হবে। তো এইভাবে আমরা চাই আপনি শহীদ ভাই, আপনি এমন একটা সংবিধান বাস্তবায়ন করুন যে বাস্তবায়ন করলে মানুষের উপকার হবে, এই দেশের উন্নয়ন হবে, দেশের সুরক্ষা হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
যখন মানুষের এই করোনার সময় মানুষের যেখানে নিরাপত্তায় ঘাটতি, মানুষের যেখানে চিকিৎসা সামগ্রী নেই, মানুষের যেখানে ঘাটতি, সেখানে সরকার বাহিনী সরকারের ইনস্ট্রাকশনে এই যে বিভিন্ন ধরনের দেখেন এক একবার এক একটা নাটক যে দেখায়, কোনো সময় ধর্ষণ, কোনো সময় ভাঙচুর, কোনো সময় ওইটা হামলা, মসজিদে হামলা, কোনো সময় এই মাদ্রাসার এগুলো নিয়ে যে জঙ্গি তৎপরতা, কোনো সময় আপনার ওই যে মেজর সিনহাকে হত্যা করে, কোনো সময় রায়হানকে হত্যা করে, একটার পর একটা কিন্তু নাটক তাদের এগুলো থাকেই। এগুলো কিন্তু দেশের সরকারের উচিত কি মানুষের উন্নয়নের জন্য কাজ করা, মানুষকে ভালো কথা বলা, সত্য কথা বলা, কিন্তু মানুষকে যে প্রতিনিয়ত বিভ্রান্ত যে তথ্য দিয়ে মানুষের সময় যেভাবে নষ্ট করা হচ্ছে, দেশের উন্নয়ন তো কিছুই হচ্ছে না, শুধু দেখা হচ্ছে যে দেশের উন্নয়ন, প্রকৃতপক্ষে দেশে এখন আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে গেছি। প্রতিটা সেক্টরে দেখেন শিক্ষা ব্যবস্থাটা পুরো ধ্বংস করে ফেলতেছে। এগুলো থেকে আমাদেরকে বের হতে হলে আমাদের সংবিধানটাকে এমন ভাবে সংশোধন করা প্রয়োজন যে বা যারা সাথে সাথে জড়িত তাদেরকে জনগণ যেন সাথে সাথে তাদেরকে শাস্তি দিতে পারে এবং সঠিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত সঠিক জবাবদিহিতা নিশ্চিত না হবে তখন দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। এই দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সে প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, ডাজেন্ট ম্যাটার, এগুলো জনগণের টাকায় তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, তারপর তাদের কিভাবে চুরি করতে হবে। এইসব চুরি করে যারা ক্ষমতায় আছে সে প্রধানমন্ত্রী কি আর মন্ত্রী কি, ডাজেন্ট ম্যাটার। প্রতিটা নাগরিকের সমান অধিকার, এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এই দেশের মালিক না, ওনাদের ইতিহাস আমাদের ঘাটার দরকার নেই, আমরা এই 50 বছর পিছনে যাওয়ার দরকার নেই। এই বর্তমান 12 বছর দেখলেই দেশের মানুষ বুঝতেছে, জানতেছে আগের সরকার কি করেছে, বর্তমান সরকার কি করেছে। একজন আরেকজনের উপর কাদা ছোড়াছুড়ি মানুষের তো কিছু হবে না। মানুষেরকে বাঁচাতে হলে আমাদেরকে এই সংবিধানকে সংশোধন করতে হবে এবং অবশ্যই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে হবে। তারপর একটা সঠিক ব্যবস্থা করে সে যারা আগামীতে যে বা যারা আসুক তারা যেন ওইভাবে বাস্তবায়ন করতে পারে সেটা নিশ্চিত করতে হবে আমাদেরকে। জি, ডক্টর রাজু আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য, আপনার বক্তব্যের জন্য। আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলোর আপনি ভুক্তভোগী, সে বিষয়গুলো নিয়ে আমি আপনার সঙ্গে আরো বিস্তারিত কথা বলবো এবং দর্শকদের জন্য তুলে ধরবো যে এই সরকারের যে ভয়াবহ লুটপাটের চিত্র। আপনি ভালো থাকুন, আবার দেখা হবে আপনার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ডক্টর রাজু ভালো থাকুন। হ্যাঁ, সবাই ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কর্নেল শহীদ, আপনি যেটি শুনলেন, আপনার এই সম্পর্কে একটু সংক্ষিপ্ত মন্তব্য নিতে চাই, তারপর আমাকে অন্য প্রসঙ্গে যাব। আচ্ছা, এটা খুব সৌভাগ্যের বিষয় আপনার সাথে যোগাযোগ করে তিনি আসছেন। উনি কিন্তু ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত যতটুকু না, তার চেয়ে বেশি আসছেন উনি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সেটা রক্ষার্থে তার একটা ফিলিংস, সে একটা মঞ্চ খুঁজে পেয়েছে যেটা আমাদের, আচ্ছা আপনাকে বলে রাখি, আমাদের মঞ্চটা আমাদের অনেকে বলেছে এটা অনেক বড় হয়ে গেছে, যে গণ অভ্যুত্থান ও নতুন সংবিধান মঞ্চ, এটা বড়, এটা আমাদের স্লোগান, এটাই উদ্দেশ্য, এটা আমাদের মিশন। কিন্তু মঞ্চ এখন যেটা নাম দিচ্ছি দেশ মুক্তি মঞ্চ। ছোটটা এই জন্য যে সো দ্যাট ওই স্লোগান দিতে পারছে না, অনেকে বলছে স্যার এটা ছোট করেন, আর স্লোগানে আরো অনেক কিছু থাকবে। আমি ঠিক আছে, দেশ মুক্তি মঞ্চ। উনি যে কথাগুলো বললেন, উনি যে সাপোর্ট করলেন এবং বিজনেস কমিটি সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ, যে মানুষ জাগতে শুরু করেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, ওনার মতো একটা বিজনেসম্যান আসছেন এবং উনি শিক্ষিত বটে, ডক্টরেট তিনি পিএইচডি করেছেন। অতএব শুধু শিক্ষিত সমাজ না, সব ক্ষেত্রের মানুষ এখন জেগে উঠেছে, সে গ্রামের গরিব কৃষক সবাই জেগে উঠেছে। এবং ওনার মতো সম্মানী ব্যক্তি বিদেশে দেশে যাতে সুনাম আছে, সম্মান আছে, আই স্যালিউট হিম। এন্ড আশা করছি এরকম সবাই এগিয়ে আসবেন। বাট এখানে একটা কথা আমার বলে দেওয়া উচিত, আমাকে আমার যে মঞ্চে যারা আছেন সদস্যরা বলেছেন আমাকে, আমি যেহেতু মুখপাত্র, যে অর্থনৈতিক ব্যাপার অনেক বিজনেসম্যানরা আমার সাথে যোগাযোগ করেছেন, লিখছেন, যেমন উনি আসছেন, তো অনেকে বলছেন অ্যাকাউন্ট নাম্বার দিতে, টাকা যা লাগবে দিবে, দিস দ্যাট। আমি বললাম আমাদের কোনো অর্থ খরচ হয় না, আমরা এই টেলিফোনে যা কথা বলি, বিদ্যুৎ বিল আসে, যা ভিডিওতে কথা বলি, অতএব আস্থার নামে আমার যে সংস্থা আছে সে আস্থার নামে বা এই মঞ্চের নামে, অর্থাৎ দেশ মুক্তি মঞ্চ বা গণ অভ্যুত্থান ও নতুন সংবিধান মঞ্চের নামে কেউ যদি টাকা চায়, প্লিজ ডু নট গিভ এনি মানি। আমরাও কখনো চাবো না। আই এম টেলিং ইউ,
আমি এখান থেকে বলছি, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আপনারা যেহেতু অর্থ সবারই লাগে, আপনারও লাগে, আমাদের লাগে, যুদ্ধ সংগ্রামেও লাগে, যদি প্রয়োজন হয় সে প্রোগ্রাম অনুযায়ী সে প্রোগ্রামে যার যার টাকা সেই দিবেন, কোনো ব্যক্তির হাতে দিবেন না। আপনি নিজেই প্রোগ্রাম অনুযায়ী বা যেখানে খরচ করার দরকার করবেন। বাট আপনাদের এই সহযোগিতার যে যারা যোগাযোগ করেছেন দেশে বিদেশে, আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনারা হলো সবচেয়ে বড় যোদ্ধা। আজকে যারা প্রথম এগিয়ে আসছেন, আপনারাই হচ্ছে প্রথম সারির যোদ্ধা। যারা নাম লিখছেন, যারা নাম পাঠাচ্ছেন, আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তির আর কোনো পথ নেই এই গণঅভ্যুত্থান ছাড়া, নতুন সংবিধান ছাড়া। কর্নেল শহীদ, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমরা দুটো প্রসঙ্গ নিয়ে আর কথা বলবো। আপনি জানেন যে 2018 সালের 30শে ডিসেম্বর গণতন্ত্র হত্যা করে মধ্যরাতে নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এই আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। তো ওবায়দুল কাদের বলেছেন যে 30শে ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করা হবে। এদের কি লজ্জা শরম, স্বাভাবিক চক্ষু লজ্জা, বিবেকবোধ, বিবেচনা বোধ, মানে ন্যূনতম কি সবই উবে গেল নাকি? বা কি মনে করেন আপনি ওবায়দুল কাদের এই যে বক্তব্য? এদের নাম নেওয়াটা ঠিক না। ওবায়দুল কাদের, ইন্নালিল্লাহ, এদের এ সম্বন্ধে আমি আগেও বলেছি। এদের লজ্জা শরম, এরা হলো এদের মাছের চোখ না কি বলে জানো, যাদের মানে চোখ হয় না, কি বলে, পলক পড়ে না। এদের লজ্জা শরম কিছু নাই। তাছাড়া জনগণের ট্যাক্সের টাকায় সিকিউরিটি পাচ্ছে। এরা যদি রাস্তায় কখনো জনগণ একা পায়, তাদের তো হাঁটতেই পারে না, চিগায় মেগে কে মতো হাঁটে, তো ও তো দৌড়াইতেও পারবে না। এরা যে কথাগুলো বলছে, আপনি কেন বলছেন 30শে ডিসেম্বর শুধু গণতন্ত্র হত্যা হয়েছে? গণতন্ত্র হত্যা হয়েছে 2008-এ। আপনারা খেয়াল করে দেখুন, 1/11 থেকে শুরু করে এটা আমরা বলবো না তো। আপনার ভারতের প্রেসিডেন্ট যে মারা গেছেন, তিনি প্রণব মুখার্জি স্পষ্ট বলে দিয়েছেন হাসিনা পাওয়ারে আসবে। তারপরে আসেন মিস্টার জলিল, 2009-এর ফেব্রুয়ারি মার্চে, ভিডিওটা নিয়ে আমি একবার একটা সময় দেখাবো সবকিছু। তিনিই বলেছেন ডিজিএফ এর সাথে যোগাযোগ করে পাওয়ারে আসছে। নো ইলেকশন, নাথিং। 2014 গণতন্ত্র তখনই হত্যা হয়ে গেছে। চরিত্র দেখতে পাচ্ছেন তো সরকারের। শেখ হাসিনা এবং তার পরিবারের যে গুন্ডাগুলো, যে কি একটা যেন আছে, ব্যারিস্টার, নামটা ভুলে গেছি, তাপস, দেখেছেন? আমি মনে করেছি ব্যারিস্টার বোধহয় কথাবার্তার স্টাইল ভালো, চেহারা সুরতো, এ তো ঠিক গুন্ডা নয়, তো একটা চামার মনে হচ্ছে আমার কাছে। এ কিভাবে কথা বলে, মার্চ হস, গ্যাস হস, আমরা হজরতের ছিলাম না কি ছিলাম, মানে হোয়াট ডু দে সে? হাউ ডাজ এ ব্যারিস্টার টক লাইক দিস? কারণ কি, ওর বাবা ছিল এক গুন্ডা। এই শেখ মুজিব ফেরত আসার পরে তোর বাবার গোষ্ঠীটাই দখল করে নিয়েছে। তাজউদ্দিন আউট, যে যুদ্ধ করলো, যে সরকার গঠন করে সরকার সফলতার সাথে চালালো, তাদের খবর নাই। গুন্ডাগুলো যারা যুদ্ধ করেনি, বিএলএফ আর যাই বলেন, এগুলো তো ইতিহাসে ভারতীয় রেকর্ডে আছে। ফরগেট অ্যাবাউট বাংলাদেশের লেখকদের কথা। এই গুন্ডাতন্ত্র যেভাবে শেষ হয়ে গেছে, আপনি দেখেন গুন্ডাতন্ত্র করে রক্ষা করতে পেরেছে? আল্লাহর রহমত, মানে আল্লাহর ইচ্ছা ছাড়া এরকম গজব কোন ফ্যামিলিতে হয়? তার প্রমাণ এখন জনগণ দেখতে পাচ্ছে না। আমি হত্যাকাণ্ড পছন্দ করি না, বাট যাওয়া হওয়াটা হবে। আপনি শত শত মানুষ হত্যা করবেন, দেশ ধ্বংস করবেন, আল্লাহ কি তখন বসে থাকবে? এই জনপদকে বাঁচাবে না? এই মাদার অফ মাফিয়ারও তাই হবে। আমি সাবধান করেছি 1.5 বছর 2 বছর ধরে যে বিচার করুন। পরে দেখলাম, এই জন্য বলেছি তারেক সিদ্দিক, আজিজ, দে আর নো মোর ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এ মাদার অফ মাফিয়া উইল গো। আমি আবারও রিকোয়েস্ট করছি, গেট আউট অফ মাই কান্ট্রি। ইন্টেলিজেন্সের নাম কি করে প্রকাশ পায়? ওই চাঁদাবাজি করার জন্য। এটা হলো আর একটা গ্রুপ আসছে কোথায়, কালা জাহাঙ্গীর টাইপ। অ্যাবসলিউটলি। আচ্ছা, আপনি দেখেছেন, শুনেছেন পৃথিবীর কোন দেশে যে অমুক বাংলাদেশে ডিজিএফ আর ইন্টেলিজেন্স আমেরিকায় আছে, বা ব্রিটেনে আছে, বা ইন্ডিয়াতে আছে? এটা কোনো নিয়মই নাই। এটা ডিপ্লোমেসিতেই পড়ে না। আপনি এটা বলতে পারেন ব্রিগেডিয়ার যেটা ডিফেন্স অ্যাটাচি থাকে এমবিসিতে, হাই কমিশনে, দ্যাট ইজ ডিফারেন্ট। ইন্টেলিজেন্সের কি নীতিশ না পিতিশ, তার নাম বাংলাদেশে সবাই জানে। আর ওখানে সব নেতাগুলো তার সাথে যাচ্ছে, পার্টি টাটি করছে, মালমূল যা হওয়ার কামাই করতেছে, আর প্রজেক্ট গুলা দিচ্ছে। শুনেছেন তো ব্যবসায়ী উনি কি বললেন, কি ভয়াবহ অবস্থা দেশের। ওনার কাছ থেকে পারলে আরো ইন্টারভিউ নেবেন, ডকুমেন্ট সহ জাতিকে জানানো উচিত।
না, আমার সাথে ওনার কথা হয়েছে এবং ওনার কাছে এ পর্যন্ত প্রচুর ডকুমেন্ট আছে, হ্যাঁ। কারণ উনি একজন দেশপ্রেমিক মানুষ। এই Exactly. দেশের জন্য কিছু করতে যে উনি করতে পারেননি, লোভের কারণে এতগুলো মানুষের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে। ভাবা যায় বলেন? চিন্তা সামান্য করে এখনো শোনা যায় 15,000 টেস্ট করছে 18 কোটি দেশের লোক। শেখ হাসিনা কি মনে করে? ও যে অশিক্ষিত বোঝে না, বাকি দেশের লোক বোঝে না? হ্যাঁ, আর এদিকে কিছু 5,000 লোক লাগিয়েছে আমাদের বিরুদ্ধে বলতে। এগুলো বলুক, আপনি যখন পাবলিক ফিগার হবে আপনার বিরুদ্ধে বলবে, আর আমরা যা বলছি ডকুমেন্ট সহকারে বলছি। আর সবচেয়ে বড় কথা যে তারই সেনা প্রধান সব সত্য কথা বলে দিয়েছে। এটাই। প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন নাই। আর শহীদ ভাই, ওই যে ডিজিএফআই এর যে 5,000 জনের তালিকা যারা আমাদেরকে গালাগাল করে, শুরু হওয়ার সাথে সাথে গালি দেওয়া শুরু করে, তো ওদের তালিকাটা আশা করি আমি পেয়ে যাব। অর্থাৎ তাদের যে অ্যাপয়েন্টমেন্টের যে লিস্ট, তাদের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার সহ টোটালটাই আশা করি চলে আসবে আমার কাছে। তো আসলে তখন দেখা যাবে এরা খারাপ। আপনাদের জন্য সাজেশন হলো, আপনার জন্য সাজেশন, যখন দেশে যাব ইনশাআল্লাহ, যে এদেরকে এরা হলো পেটের দায় করে, এদেরকে মারারও দরকার নেই, ডেকে শুধু বাট লিস্ট করে রাখা ভালো। আমিও লিস্ট করে রাখছি যারা কমেন্ট। দেখতে হবে যে শিখানো উচিত যে এসব করো না, দেশের ক্ষতি করো না, সত্যটা বলো। আমি সবাইকে বলছি, প্রমাণ সহ সত্যটা বলো। মানুষ জেগে উঠেছে। আজকে আপনি যে মঞ্চটা, আপনি যে মানে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, আপনি কয়েকদিনের মধ্যে দেখবেন আরো হবে। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব, দেশে বিদেশে আমার কথা হচ্ছে যে সহ বলুন। আমার কথা এটাই, আমার কথা হচ্ছে যে মিথ্যা কথা না বলে তোমরা রিক্সা চালায় খাও, এক্সাক্ট, তাও ঠিক। কৃষিকাজ করে খাও। তুমি আছে জোরপূর্বক, কিছু কিছু আছে জোরপূর্বক। অনেকে না করলে তুই তাহলে মানে স্বাধীনতা বিরোধী, মানে আসলে স্বাধীনতা বিরোধী দিয়ে থেকে জেলে ঢুকায়। আমি এই জন্য বলছি, আমি আবারও বলছি দেশের জনগণকে, বিচার এখন একজনেরই হবে। আমি বলেছিলাম, আপনি দেখেন তারেক সিদ্দিক, যেমন আমি বললাম না 2015-15 বলেছে না দেশ ছেড়ে চলে যাব, অর্থাৎ বাধ্য হয়ে মাদার অফ মাফিয়ার ফ্যামিলির বাধ্য হয়ে অনেকে অনেক কিছু ক্রাইম করতে হচ্ছে। অতএব আমি যেটা বলছি, যারা বাধ্য হয়ে ছাত্রলীগে, যুবলীগে জয়েন করে বিসিএস করে পাশ করে ম্যাজিস্ট্রেট সিস্টেম হয়েছেন, তাদের তো উপায় নাই, যোগ্য কিন্তু হতে পারছে না, বাধ্য হয়ে গেছে। মা বাবা এত টাকা খরচ করেছে, খাওয়াবে কি, এই জন্য গেছে। বাট আমি তাদেরকে বলবো, আমি আপনাদের যত না দোষ দিই, তত বেশি দোষ দিব যদি আপনারা সততার সাথে কাজ না করেন, দেশ রক্ষার্থে কাজ না করেন। যে খারাপ কাজটা করে আপনাদের ম্যাজিস্ট্রেট করলো, সে খারাপ চরিত্রটা যেন না থাকে। ভালো কাজটা করুন, আপনার যোগ্যতা প্রমাণ করুন, তাহলে আপনাদের কিছু করা হবে না। আমরা বলবো না যে শেখ হাসিনা রিক্রুট করেছে, একে ধরো, কেননা মারামারি কাটাকাটি পালা বদল হতে হতে দেশ একদিন ধ্বংস হয়ে যাবে। ইসলামে আছে যে ক্ষমাটা বড় জিনিস, ক্ষমার যোগ্য কাজ করুন, যেন আমরা আপনি বলতে পারেন যে আমি বাধ্য হয়ে এসেছিলাম কিন্তু আমি খারাপ কাজ করিনি। খারাপ কাজ করবেন না, আপনি যে পার্টিরই হন। এখন একটাই ক্রিমিনাল বাংলাদেশে, এই মাদার অফ মাফিয়া। আমার চোখে আর কেউ ক্রিমিনাল না। আমি আজকে মুখে বলে দিলাম, এই মঞ্চ জয়ী হয়ে আসবে, এসে গেছে। আমি বলবো না কালকে পড়ে যাবে, পরশু পড়ে যাবে, কালকে ওরই হয়ে যাবে। নো, স্পেসিফিক টাইম যেদিন বলবো সেদিনই, বেশি দূরে নয়। কেননা হঠাৎ করে নামবো, হয়তো একজন যে গাড়ি পুরাবে, 10টা গাড়ি আওয়ামী লীগ পুরায়, তারপরে দিবে সব শেষ করে আমাদের সংগ্রাম। আমরা দেখেছি। নো, আমরা যখন নামবো, শেখ হাসিনার পালাবার পথ থাকবে না। ইজ দ্য অনলি ক্রিমিনাল নাও ইন দ্য কান্ট্রি, শি ইজ দ্য অনলি টার্গেট। আমি এমনকি বিচার বিভাগে যারা ক্রাইম করছেন, এই যে আমার সবকিছু থাকা সত্ত্বে আমি কোত্থেকে 17 কোটি 40 কোটি কিসের একটা কেস আমাকে 9 বছরের দিল। আরে ভাই, আমি ছিলাম ওই কোম্পানির চাকরিরত, আমি 5 লক্ষ টাকা আমাকে বেতন দিত। যদি কোনো ট্যাক্স ফাঁকি হয় তাহলে তারেক সিদ্দিকের ওয়াইফের হবে, তারা তো শেয়ার হোল্ডার কোম্পানির, বা আমার ওয়াইফের হবে। আমার কেন হবে? আমি কিসের ট্যাক্স এত টাকা দিব? 5 লাখ টাকা বেতন পেতাম। তাছাড়া এই কোম্পানি 2টা ব্যবসা করেছে জমি বিক্রি করে। আপনার বোধহয় পলিসি জানা উচিত, জমি বিক্রির সময় যে গেইন ট্যাক্স এবং অন্যান্য ট্যাক্স দেওয়া হয়, সেটা দেওয়া হয়ে যায়, সেটা আর দ্বিতীয়বার ট্যাক্স দেওয়া হয় না। বাট যদি কোনো মনে করেন জমি আমরা বিক্রি করেছি মনে করেন 5 টাকায়, কিন্তু দেখানো হয়েছে হয়তো 2.5 টাকা, মানে যতটুকু ট্যাক্স দেওয়া দরকার, বাকি টাকাটা 10% দেওয়া যায়। কিন্তু সেটা হওয়ার আগে সেটা তো
আমি 18, 19 বা 20 কোম্পানি তো বন্ধই করে দিয়েছে তারেক সিদ্দিক। সে কোম্পানির তো আর ট্যাক্সেরও কিছু নাই। এটা কোত্থেকে আসছে? কোথায় লিমিটেড তো আর ট্যাক্সই নাই। তারেক সিদ্দিক বন্ধ করে দিয়েছে হাইকোর্টের মাধ্যমে 2018 4 তারিখে। এই যে তবু আমি কোর্টগুলাকে বলবো, আপনারা যতই অন্যায় করে ফেলছেন আজকের থেকে আর করেন না। যা আইনে আছে বা আপনাদের বিবেক অনুযায়ী বিচার আচার করুন আজকের থেকে। পুলিশ বাহিনীকে বলছি, আপনাদের ভিতরে তো আপনারা বুঝতে পারবেন কে ভারতের নাগরিক যারা পুলিশে এসছে। দেখলাম কোন এলাকার 145 জন রিক্রুট হয়েছে, অথচ একজনের নাম নাই ওই এলাকায়। তার মানে কি? হয় এটা গোপালগঞ্জের রিক্রুটমেন্ট, না হয় দেশের বাইরে থেকে রিক্রুটমেন্ট। যে পুলিশে যারা আছেন আপনারা তো বুঝতে পারবেন, ডরমিটরিতে যে থাকেন আপনারা বা পুলিশ অফিসার যারা আছেন, ধরে ফেলুন। এই কাজগুলো করলে আমরা বুঝবো আপনারা বাধ্য হয়েছিলেন মাদার মাফিয়ার জন্য, কিন্তু আপনারা সততার সাথে কাজ করেছেন। আজকের থেকে সেটা শুরু করুন। আমি কথা দিচ্ছি, মাদার অফ মাফিয়া ছাড়া আর কঠিন যদি কোনো অন্যায়কারী কেউ এসে থাকে, তাদের বিচার ছাড়া বাকি যারা আছেন আন্ডার কমান্ডে বাধ্য হয়ে আপনাদের এগুলো করতে হয়েছে, বাট সততার সাথে কাজ করেছেন। মানে রিক্রুটমেন্ট হয়তো অন্যায়ভাবে হয়েছে, কিন্তু কাজ করেছেন সততার সাথে, মাফ করে দেওয়া হবে। আমি এটাও বলেছি, বিজনেসম্যান রেজে আজকে বিজনেসম্যান বাধ্য হয়ে দেশের বাইরে আসছে, যেভাবে আমি আমার অর্থতত্ত্ব সব আটকিয়ে ফেলেছে। এখন সব টাকা পয়সা দেশে, আর এখন আবার ট্যাক্সের জন্য দেখাচ্ছে। সো এই যে বিজনেসম্যান যারা আছেন, আমি আবারও বলছি, 1.5 বছরের মধ্যে টাকা এনে দেশে একদম ইন্ডাস্ট্রিতে ভরে ফেলুন। আপনাদের কাছ থেকে প্রশ্ন করা হবে না কোত্থেকে টাকা আসছে। কিন্তু এটা যদি আমি সুবিধা না দিই, পরে দেখা যায় আপনারাও মরে যাবেন, ওই টাকা বিদেশে ব্যাংকে পচে যাবে, যা বছরের পর বছর হয়ে আসছে। দেশকে বাঁচানোর জন্য প্লিজ এগিয়ে আসুন। গণেশ শহীদ, পুলিশের প্রতি সততার যে আহ্বান, তার সঙ্গে আমি বলতে চাই বাড়াবাড়ি যেন না করেন। একটা জিনিস যোগ করতে চাই, অর্ডার আসতে পারে, অনেকের অনেক রকম উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আপনি বাড়াবাড়ি করবেন না। আপনি আইন জানেন, আপনি আপনার পোশাকের মর্যাদা জানেন, আপনি আপনার শপথ জানেন। তো গণেশ শহীদ, আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। শুধু বলবো, ওই যে আপনি যে বলেছিলেন ওই যে কি নাম জানেন, রিটায়ার অফিসারদের যেটা রাওয়া, জি, I will request upon all the retired officers, please establish your own RAWA in every DOHS. Organize yourself. আপনারা আইসোলেটেড হয়ে থাকেন না। যদিও আমাদের যে বাসা বাড়িগুলো, যে ফ্ল্যাট, এক পাশের বাসাকে আমরা চিনতে পারি না, একসাথে হয়ে যান। পুলিশ বা অন্য কেউ যদি আসে অন্যায় ভাবে, একসাথে দাঁড়িয়ে যান। আই এম টেলিং ইউ, আপনারা নিজস্ব র করেন, ওই রক থেকে সবাই নাম উঠিয়ে নিন। চালাক দেখি শেখ হাসিনা নিজেই প্রেসিডেন্ট হোক, অথবা কি নাম আজিজ, তারাই হোক প্রেসিডেন্ট। ডিএইচএস এ একটা বড় আছে, রিউনিয়ন হল টাইপ আর কি, হল রুম আছে। তো সেটা রাওয়া হয়ে যাক প্রত্যেকটা ডিএইচএস আলাদা আলাদা, এবং দরকার হলে প্রতি 3 মাসে সকল ডিএইচএস এর অফিসাররা একটা রাওয়া, তারা নিজস্ব রাওয়া করবে। আর ওই রাওয়ার দরকার নেই, চালাক এটা সরকার, শেখ হাসিনা প্রেসিডেন্ট হোক। সবকিছুর সলিউশন আছে। আপনারা মিলিটারি অফিসার, প্লিজ প্রুভ দ্যাট টিল ডেথ ইউ অল আর টাইগার্স। আপনাদেরকে কিক দেওয়া হয়েছে, you remain prepared to kick it back, otherwise you will die as a coward. That is not expected out of the backbone part of a country. We are the backbone, not only military, সকল শিক্ষিত সমাজ, সকল কৃষক সমাজ। ব্যাকবোন ধ্বংস করে দিচ্ছে শেখ হাসিনা। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে কেন? সবাই যেন তার মতো অশিক্ষিত হয়, চুরি বাটপারি করে। প্লিজ, আমি আবারও বলছি, ডিভাইস আপনারা নিজেরাও জানেন, সবাই সেনাবাহিনীর লোক, যে কি করে নিজেকে রক্ষা করতে হয়, হাউ টু প্রোটেক্ট ইউরসেলফ against your enemy. You have seen the threat perception. What is the threat before you? Organize. Please don't delay. Thank you very much. জি, গণেশ শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আবারও কথা হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক বিষয় নিয়ে আমরা কথা বললাম, সামনে ইনশাআল্লাহ আরো কথা বলবো। আমাদের সকল প্রচেষ্টা আপনাদের কাছে সত্য বিষয়টি তুলে ধরার জন্য, যেন আপনারা আপনাদের মেধা খাটিয়ে আপনাদের মননে আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশে কি হচ্ছে এবং এর থেকে আমাদের মুক্তির জন্য আপনাদের করণীয় কি।
দর্শক ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।